পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক চরমে, পুনরায় ছাপিয়ে সংশোধন চায় বিএনপি। ভিডিও ভাইরাল নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান, তদন্তের আশ্বাস ইসির। এমনভাবে এই ব্যালট পেপারটা ছাপিয়েছেন যে তার প্রথম লাইনে দাড়িপাল্লা আছে, শাপলা কলি আছে। বাহরাইনে একজন জামায়াত নেতার বাসায় ব্যালট পেপার নিয়ে কাজ করার ভিডিও, প্রায় 7 মিনিটের ভিডিও ভাইরাল হয়েছে। বাহরাইন পোস্ট বলেছে তারা এটা সরজমিনে তদন্ত করে জানাবে যে এইটা কেন ঘটলো। পোস্টাল ব্যালট অপব্যবহারের আশঙ্কার কথা স্বীকার করলেন খোদ পররাষ্ট্র উপদেষ্টা। কেউ এটাকে মিসইউজ করার চেষ্টা করবে, এটা তো অবাক হওয়ার কিন্তু কিছু নেই। আমাদের চেষ্টা করতে হবে যেন মিসইউজ না হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছে আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনী আসন বন্টন নিয়ে 11 দলের জটিলতা। জোটের প্রার্থী তালিকা ঘোষণায় স্থগিত, দ্রুতই সমঝোতার আশা জামায়াত ও ইসলামী আন্দোলনের। 7 কলেজ ও তেজগাঁও কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, দাবি আদায় না হলে কাল ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি। সড়ক অবরোধে দিনভর চরম ভোগান্তি। শতাধিক গুম খুনের মামলায় জিয়াউল হাসানের বিচার শুরু, সাক্ষ্য গ্রহণ 8 ফেব্রুয়ারি। র্যাবের টিএফআই সেল পরিদর্শনের অনুমতি পেলেন সেনা কর্মকর্তাদের আইনজীবীরা। এবং আমদানি শুল্ক কমায় বাজারে কমতে যাচ্ছে মোবাইল সেটের দাম, তদারকি করবে সরকার। দাবি মানার পরও মুঠোফোন ব্যবসায়ীদের আন্দোলন দুর্ভাগ্যজনক বললেন বিশেষ সহকারী। পোস্টাল ব্যালট নিয়ে শুরু হয়েছে চরম বিতর্ক। উদ্দেশ্যমূলকভাবে দাঁড়িপাল্লা, শাপলা কলি প্রতীক উপরের দিকে রাখা হয়েছে দাবি করে পুনরায় ছাপিয়ে তা সংশোধনের দাবি জানিয়েছে বিএনপি। এছাড়া পোস্টাল ব্যালট গণনার ভিডিও ভাইরাল নিয়ে ইসিকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। একটি দল ভোট জালিয়াতির চেষ্টা করছে বলেও অভিযোগ বিএনপি নেতাদের। পোস্টাল ব্যালটের প্রতীকের অবস্থান ও বাহরাইনে পোস্টাল ব্যালটের গণনার একটি ভিডিও ভাইরাল নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বুধবার সন্ধ্যায় গুলশানে 12 দলীয় সমমনা জোটের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায়ও গুরুত্ব পায় বিষয়টি। জোটের সদস্যরা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে আলাপ করেন। বৈঠক শেষে ব্রিফিং করেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, উদ্দেশ্যমূলকভাবে পোস্টাল ব্যালটে ধানের শীষ মাঝ বরাবর রাখা হয়েছে, অন্যদিকে দাড়িপাল্লা, শাপলাকলি উপরে রাখা হয়েছে। পুনরায় ব্যালট ছাপিয়ে প্রতীকের তালিকা সংশোধনের আহ্বান জানান তিনি। প্রথম লাইনে দাড়িপাল্লা আছে, শাপলা কলি আছে এবং হাত পাখা আছে, কিন্তু বিএনপির যে প্রতীক সেটা শেষ লাইনে মাঝামাঝি জায়গায়। বিষয়টা খুব স্পষ্টতই উদ্দেশ্যমূলক। আমরা মনে করি যে এটা দ্রুত সংশোধন হওয়া প্রয়োজন। বাহরাইন এবং ওমানে ব্যালট গণনার ভিডিও ভাইরালের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানান নজরুল ইসলাম খান। বেআইনিভাবে নিজেদের পক্ষে অধিক ভোট সংগ্রহের অপচেষ্টা বলে আমরা মনে করি। এই ধরনের ঘটনার সঙ্গে যুক্তদের শাস্তি দাবি করি। এদিন দুপুরে নিজ সংসদীয় আসন নয়াপল্টনের নেতাকর্মী ও সাধারণ জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পোস্টাল ব্যালটে অসঙ্গতি দেখা গেছে বলে অভিযোগ করে তিনি বলেন, যারা উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন মবের দায়ভার তাদেরই নিতে হবে। ব্যালট পেপারটাকে আমার মনে হয় এটা একেবারে উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে, যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে আরো খারাপ হয়। এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে। মহাপ্রেসি সব জায়গায় চলে না, চেষ্টা করতে পারে, তো এটা দায় তোদেরকে বহন করতে হবে। এদিকে কক্সবাজারের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি ক্ষমতায় যেতে পারলে ঐক্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করবে। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব আমরা যেটা ঐক্যমতের ভিত্তিতে স্বাক্ষরিত হয়েছে সেটা আমরা বাস্তবায়ন করব, কিন্তু জুলাই সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংবিধানের মূলনীতি পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন বিএনপি নেতারা। মানুষের শান্তি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে নির্বাচন কমিশন বলছে, গেজেটের ধারাবাহিকতা হিসেব করেই পোস্টাল ব্যালটে প্রতীক ছাপানো হয়েছে।
এছাড়া পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরালের বিষয়ে তদন্ত হচ্ছে বলেও জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। নির্বাচনী তোড়জোড়ের শুরু থেকে পোস্টাল ব্যালট নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে আসছিল নির্বাচন কমিশন। প্রথমবারের মতো প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ নিয়ে অনেকটাই সফলতার পথে ইসি, কিন্তু হঠাৎ পোস্টাল নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। বিএনপির আপত্তি, পোস্টাল ব্যালটে ধানের শীষ প্রতীক মাঝামাঝি বরাবর থাকায় ব্যালট ভাঁজ করলে প্রতীক অস্পষ্ট হতে পারে। এছাড়া দেশের বাইরে একটি ভিডিও নিয়েও শুরু হয়েছে তোলপাড়। বুধবার সন্ধ্যায় এসব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। জানান, গেজেটের ধারাবাহিকতা হিসাব করে পোস্টাল ব্যালটে প্রতীক ছাপানো হয়েছে। আমার যতটুকু জানা আছে সেটা হচ্ছে যে আমাদের যে গেজেটটা পাবলিশ করা হয়েছে সেই গেজেটের ধারাবাহিকতা যেভাবে আছে সেই অর্ডারেই করা হয়েছে। ভিডিও ভাইরালের বিষয়ে তদন্ত করা হচ্ছে বলেও জানান ইসির সিনিয়র সচিব। বাহরাইন পোস্ট বলেছে তারা এটা সরজমিনে তদন্ত করে জানাবে যে এইটা কেন ঘটলো। তাদের সাথে যেভাবে যে পদ্ধতিটা অনুসরণীয় ছিল সেটা করা হয়েছে কিনা, কোনো ব্যতিক্রম হয়েছে কিনা, এই জিনিসগুলো তারা আমাদের প্রকারান্তরে জানাবে। এদিকে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিনে নিষ্পত্তি করা হয় 100টি আবেদন। এর মধ্যে 73 জনের মনোনয়নপত্র বৈধ, 17 জন বাতিল ও 10টি স্থগিত করে নির্বাচন কমিশন। আমার আপিলটি করার পরে আজকে আমাকে যে অ্যাকসেপ্ট করেছে। তারা আমাদের সেইটা কথাগুলো শোনেন নাই এবং আমাদেরগুলা না মঞ্জুর করে দিয়েছেন। তারা হলফনামা দিয়েছে এবং আমারটা অ্যাকসেপ্ট হয়েছে। এদিকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঢাকা 13 আসনে খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ইসি। শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। পোস্টাল ব্যালটের অপব্যবহারের শঙ্কা থাকলেও এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশি কিছু করার নেই বলে মন্তব্য করেছেন উপদেষ্টা তৌহিদ হোসেন। জানান, নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে 15 জানুয়ারি থেকে 1 মাস অন অ্যারাইভাল ভিসা বন্ধ রাখছে ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। আন্তঃমন্ত্রণালয় বৈঠক সহ সাম্প্রতিক নানা ইস্যুতে বুধবার গণমাধ্যমের মুখোমুখি হন পররাষ্ট্র উপদেষ্টা। পোস্টাল ব্যালট অপব্যবহারের শঙ্কা রয়েছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশি কিছু করার নেই। কেউ এটাকে মিসইউজ করার চেষ্টা করবে, এটা তো অবাক হওয়ার কিন্তু কিছু নেই। আমাদের চেষ্টা করতে হবে যেন মিসইউজ না হয়, এবং যখনই কিছু জানা যাবে সেটা এনকোয়ার করা হবে। ভোট দিয়ে বাই পোস্ট পাঠাবে, কিন্তু মিশনের ভূমিকা যে খুব বেশি তা কিন্তু না। আপনারা জানেন যে নির্বাচনের সময় অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টির চেষ্টা হতে পারে। অনেকেই যারা কাম্য না ঠিক তারা এসে হাজির হয়ে যেতে পারে। এই জন্য আমরা তো ভিসা বন্ধ করছি না, ভিসা নিয়ে আসুন, যে কেউ আসতে চান, যাদের পারপাস ঠিক থাকবে তাদেরকে আমরা আসতে দেবো। রোহিঙ্গা সমস্যা সহ দেশটির সঙ্গে সংকট নিরসনে ঢাকাকে দীর্ঘ সময় প্রস্তুতি নিয়ে রাখতে হবে জানিয়ে তিনি বলেন, মিয়ানমার বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি হতাহতের ঘটনায় কূটনৈতিক চ্যানেলে দেশটিকে অবহিত করা হয়েছে। মাঠ পর্যায়ে কাজ করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আলটিমেটলি আরো দীর্ঘ সময়ের প্রস্তুতি নিয়েই এগোতে হবে। এখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ হচ্ছে ওদের রাষ্ট্রদূতকে ডেকে এ ব্যাপারে আপত্তি করা। বাকিটা গ্রাউন্ডে যারা আছেন তারা এক্স্যাক্টলি কি করছেন এই ঘন্টায় বা একদিনের মধ্যে তথ্য আমার কাছে নেই। দেশে চীনের সামরিক ড্রোন কারখানায় স্থাপনের বিষয়ে তিনি বলেন, ঢাকা এমন কিছু করবে না যাতে কোনো দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়। মিনিমাম কিছু ক্রয় করতে হবে। এগুলো কোথা থেকে করা হবে, কোন দেশ থেকে কতটা কি আনা হবে, এগুলি নিয়ে আসলে অনেক আলাপ আলোচনা হয়, এবং আমরা অবশ্যই এমন কিছু করব না যাতে করে কোনো একটি পক্ষের সাথে আমাদের সম্পর্কের অবনতি হতে পারে। আমরা একটা ব্যালেন্স বজায় রেখেই করব। গাজায় শান্তি রক্ষায় ঢাকার শর্ত পূরণ হলেই সৈন্য পাঠাবে বাংলাদেশ, তবে এখনো সিদ্ধান্ত নেয়নি সরকার, জানান তৌহিদ হোসেন। আমরা ওখানে লড়াই করতে যাব না। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী আসন বণ্টন নিয়ে জটিলতায় জামায়াত, এনসিপি সহ 11 দলীয় জোটের প্রার্থী তালিকা ঘোষণা স্থগিত করা হয়েছে। তবে আসন বণ্টন নিয়ে দলগুলোর মধ্যে আলোচনা চলছে বলে জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান। তার অভিযোগ, জোটকে শক্তিশালী করার ব্যাপারে জামায়াত পরিপূর্ণ আন্তরিক নয়, তবে জামায়াতের পক্ষ থেকে সব অভিযোগ উড়িয়ে দিয়ে জানানো হয়েছে সমঝোতার ব্যাপারে সকল দলই উদার ও আন্তরিক। নির্বাচনী আসন সমঝোতা থেকে বেরিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল।
এমন গুঞ্জনের মাঝেই গত সোমবার সাংবাদিকদের কাছে জামায়াত আমির ঘোষণা দেন মঙ্গলবারের মধ্যে দৃশ্যমান হবে 11 দলের নির্বাচনী আসন সমঝোতা। তবে মঙ্গলবার এই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। পরে বুধবার বিকেলে 11 দলের পক্ষ থেকে ডাকা হয় সংবাদ সম্মেলন, কিন্তু সংবাদ সম্মেলনের জন্য নির্ধারিত সময়ের মাত্র 2 ঘন্টা আগে স্থগিত করা হয় সেটি। সবকিছু মিলিয়ে জোট শেষ পর্যন্ত থাকবে কিনা তা নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। তবে সন্ধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হন ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি নির্ধারণী ফোরাম। দলটির মুখপাত্র গাজী আতাউর রহমান জোট ভাঙনের গুঞ্জন উড়িয়ে দিয়ে বলেন, প্রতিকূলতা সত্ত্বেও শেষ পর্যন্ত জোট টিকিয়ে রাখতে চেষ্টা করবে তার দল। তবে প্রশ্ন তোলেন জামায়াতের আন্তরিকতা নিয়ে। সমঝোতা মানে হলো এখানে কেউ কারো উপর ডমিনেট করবে না, তাই না? কেউ কারো উপর চাপ প্রয়োগ করবে না। এখন সেই পরিবেশটা যদি থাকতো, আসন কম বেশি এটা বড় কোনো সমস্যা আমার মনে হয় এখানে থাকতো না। ঐক্যের যেই পাঠাতনটা আমরা তৈরি করেছিলাম সেটা রক্ষার জন্য আমরা চেষ্টা করব ইনশাল্লাহ। এদিকে রাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমিরের সঙ্গে মার্কিন শিক্ষাবিদ ডক্টর গর্ডন ক্লিংগেন স্মিথ এর নেতৃত্বে বাংলাদেশে খ্রিস্ট ধর্মাবলম্বীদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ হয়। এই সাক্ষাৎ শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, জোটের সব দল আসন সমঝোতার ব্যাপারে এখনো আন্তরিক। আমাদের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং এখনো যেটা অব্যাহত আছে। আসন সমঝোতা একটা বাস্তবিক একটা অনেক বড় বিষয়, তো এটা নিয়ে কিছু কিছু আলোচনা একটু বেশি সময় করতে হচ্ছে। 2-1 দিনের মধ্যে সেটা ফাইনাল হয়ে যাবে ইনশাআল্লাহ। আসন সমঝোতায় জামায়াত সর্বোচ্চ ছাড় দিতেও প্রস্তুত বলে জানান এই জামায়াত নেতা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে বিজিবি সহ মাঠে থাকবেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য। দেশের বাইরে থেকে কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজে তিনি একথা বলেন। গায়ে নতুন উর্দি, চোখে স্বপ্ন নিয়ে প্যারেড গ্রাউন্ডে নবীন সেনারা নিলেন দেশের সার্বভৌমত্ব রক্ষার দীপ্ত শপথ। বুধবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় বিজিবির 104তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ। এতে উপস্থিত রেকর্ড সংখ্যক নবীন সেনারা সশস্ত্র সালাম গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নবীন সৈনিকদের এই অর্জনের সাক্ষী হতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবকরাও। সন্তানদের শৃঙ্খলিত কুচকাওয়াজ আর শপথ গ্রহণ দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। দেশের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করুক, এটা আমি চাই বাবা হিসাবে। প্রথম ব্যাচে আমার মেজো মেয়েটা আছে, এই ব্যাচের 104তম ব্যাচে আমার ছোট মেয়ে আছে। অনেক কষ্ট হয়েছে আমাদের, তারপরেও আমরা অনেক কষ্ট নিয়েই ট্রেনিংটা পার করলাম। আলহামদুলিল্লাহ অবশেষে আমাদের ট্রেনিংটা শেষ হলো। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য মাঠে থাকবেন বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এত বেশি রিক্রুটমেন্টের একটা মূল উদ্দেশ্য ছিল নির্বাচনটা যেন শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে এবং নিরপেক্ষভাবে এবং উৎসব মুখর হতে পারে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। আরাকান আর্মি যারা এখনো বর্ডার আছে তাদের তো আমরা এখনো বৈধতা দেই নেই, অলরেডি বাহিনী মোতায়েন আছে। সীমান্ত দিয়া যদি কেউ কোনো রকমের কোনো কিছু সৃষ্টি করতে চায় কাউকে ছাড় দেওয়া হবে না। সীমান্তে বিজিবি তৎপর রয়েছে জানিয়ে উপদেষ্টা জানান, আরাকান আর্মি অবৈধ হওয়ায় তাদের সঙ্গে যোগাযোগ নেই বাংলাদেশের। সীমান্ত নিরাপত্তা জোরদারে প্রস্তুত বিজিবির 104তম রিক্রুট ব্যাচ। আধুনিক প্রশিক্ষণ শেষে দেশের বিভিন্ন সীমান্তে যোগ দিচ্ছে তারা। বিজিবি বলছে, সীমান্ত এবং দেশের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বিজিবির এই নতুন সদস্যরা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, সাতকানিয়া, চট্টগ্রাম। বাংলাদেশ সহ 75টি দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত করার সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্র। আগামী 21 জানুয়ারি থেকে সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ফক্স নিউজ। তারা বলছে, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তা গ্রহণের দিক দিয়ে এগিয়ে আছে তাদের আর ভিসা দেয়া হবে না। ফক্স নিউজ আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়
75টি দেশের কনসুলার অফিসে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রণালয় বর্তমান ভিসা প্রক্রিয়ার যাচাই বাছাই প্রক্রিয়া পুনঃনিরীক্ষণ করবে। এর মধ্যে বাংলাদেশ, রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, ইরান, ইরাক সহ 75টি দেশের নাম আছে। তবে সংবাদ মাধ্যমটি দেশগুলোর নাম প্রকাশ করেনি। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। শতাধিক গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাক্ষ্য গ্রহণ হবে 8 ফেব্রুয়ারি। চিফ প্রসিকিউটর জানান, জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সর্বোচ্চ চেষ্টা করা হবে। এদিকে সেনা কর্মকর্তাদের আইনজীবীদের র্যাবের টিএফআই সেল পরিদর্শনের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর 7 আগস্ট গ্রেফতার হন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। টঙ্গীতে 3 জনকে হত্যা, বলেশ্বর নদীর চরে 50 জনকে গুমের পর হত্যা ও সুন্দরবনে আরও অর্ধশত ব্যক্তিকে হত্যার অভিযোগ আনা হয় জিয়াউল আহসানের বিরুদ্ধে। এই 3 অভিযোগে শুনানি শেষে বুধবার তার বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। মামলায় সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই ভিকটিমদেরকে আগে থেকে গ্রেপ্তার করে বনের ভিতরে নিয়ে গুলি করে হত্যা করে পরবর্তীতে সাংবাদিকদের সাথে নিয়ে গিয়ে বন্দুকযুদ্ধের অভিনয় করে ভেতর থেকে লাশগুলো বের করে এনে বলতো যে এখানে তারা ক্রসফায়ারে মারা গিয়েছে। তবে প্রসিকিউশনের আনা অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী। শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করেন জিয়াউল আহসান। ওনার সমস্ত কার্যক্রম ছিল লফুল। যে অভিযোগগুলো নিয়ে আসা হয়েছে এগুলো সবগুলোই মিথ্যা এবং ভিত্তিহীন। এদিকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রসিকিউশনের জব্দ করা আলামত 1 মাসের জন্য প্রদর্শনীর অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী 1 মাসের জন্য এই জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে ট্রাইব্যুনালের মামলায় সিজকৃত আলামত ওখানে তারা রাখতে পারবে এবং তারা এটাকে এক্সিবিট করতে পারবে, প্রদর্শন করতে পারবে। আরেকটি গুমের মামলায় ডিজিএফআই এ দায়িত্ব পালন করা 7 সেনা কর্মকর্তার জামিন আবেদন করা হয়েছে। এদিকে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয় আজ। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। আমদানি শুল্ক কমায় বাজারে মোবাইলের দাম কমবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। বলেন, কম দামে হ্যান্ডসেট বেচাকেনার বিষয়টি তদারকি করবে সরকার। দাবি মেনে নেওয়ার পরও মোবাইল ব্যবসায়ীদের চলমান আন্দোলনকে দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি। মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হ্যান্ডসেট আমদানিতে শুল্ক 25% থেকে কমিয়ে 10% করেছে সরকার। এনবিআর এর হিসেবে শুল্ক কমানোর ফলে 30,000 টাকার বেশি দামের আমদানি হওয়া প্রতিটি মোবাইলের দাম 5,500 টাকা কমবে। আর দেশে সংযোজিত 30,000 টাকার কম দামের প্রতিটি হ্যান্ডসেটের মূল্য কমতে পারে 1,500 টাকা। প্রস্তাবনা আমি ওনাদের কাছ থেকে পেয়েছি। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে এক অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব দৃঢ়ভাবে বলেন, শুল্ক কমানোর ইতিবাচক প্রভাব মোবাইল ফোনের দামে পড়বে। কম দামে হ্যান্ডসেট বিক্রি মনিটরিং করবে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর মনিটরিং মেকানিজম আছে এবং কমার্স মন্ত্রণালয়ের মনিটরিং মেকানিজম আছে, ভোক্তা অধিকার আছে। আমরা সবাইকে যদি অ্যাক্টিভেট করতে পারি, যেহেতু শুল্ক কমেছে, অবশ্যই মোবাইলের দাম কমে আসবে। এ সময় মোবাইল ব্যবসায়ীদের চলমান আন্দোলন প্রসঙ্গে ফয়েজ আহমদ তৈয়ব বলেন, তাদের দাবি মেনে আমদানি শুল্ক 10% নামিয়েছে সরকার। এ অবস্থায় আন্দোলনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। আমি সর্বোচ্চ চেষ্টা করে এটা 10% এনেছি। এটা আমি চ্যালেঞ্জ দিলাম অন্য খাতে যদি কেউ এটা এতটা কম পর্যায়ে আনতে পারে, আপনারা এনে আমাদেরকে দেখাবেন। দেখালে ওটাকে বেস্ট প্র্যাকটিস রেফারেন্স হিসেবে ব্যবহার করে আমি আবার এনবিআর এ যাব। ব্যবসায়ীদের কাছে থাকা মোবাইল ফোনগুলোকে বৈধ করা হয়েছে। আগামী 3 মাস কোনো মোবাইল ফোন ব্লক হবে না বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আপনাদের সবাইকে ধন্যবাদ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ফরিদপুর ও চুয়াডাঙ্গায় 2 যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে ফরিদপুরের কৃষ্ণপুরের মটুকচর এলাকার ডোবায় একটি মরদেহ ভাসতে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এদিকে চুয়াডাঙ্গার জীবননগরে একটি মাঠ থেকে জাহিদুল ইসলাম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরকীয়ার জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে অভিযোগ পরিবারের।